আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৈঠকে গুরুত্ব পাবে পানির ন্যায্য হিস্যা ও আঞ্চলিক অংশীদারিত্ব, তিস্তা রক্ষায় সরকারের মহাপরিকল্পনা। চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে 2 বাংলাদেশি যুবক নিখোঁজ, রহস্য উন্মোচনে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। এবং বিশ্বে শরণার্থীর 3/4 সিরিয়া, ফিলিস্তিন সহ 5 দেশের। যুদ্ধ সংঘাত ও জলবায়ু সংকটে বাস্তুচ্যুতের সংখ্যা আরও বাড়ার সংখ্যা জাতিসংঘ। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে মিরুন ইফতেখার। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। 2 সপ্তাহের মাথায় আজ দুপুরে ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার এটি হচ্ছে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফর। 2 দেশের বিশ্লেষকরা বলছেন, এই সফরের আলোচনায় গুরুত্ব পাবে পানির ন্যায্য হিস্যা, থাকবে তিস্তা উন্নয়ন প্রকল্পও। এছাড়া লাইন অফ ক্রেডিট, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতাও থাকবে টেবিলে। দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা তো বটেই, 2 দেশেরই নতুন সরকার চলতি আমলে গুরুত্ব দেবে আঞ্চলিক অংশীদারিত্বে। গত 9 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করেন একান্ত বৈঠকও। 21 জুন শুক্রবার ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর, আর ভারতের নতুন সরকারের প্রথম কোনো বিদেশি রাষ্ট্রের সরকার প্রধানের সফর। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, দ্বিপাক্ষিক নিরাপত্তা ছাপিয়ে আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই 2 দেশই নিরাপত্তা ইস্যুতে একে অপরের উপর নির্ভরশীল। দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়গুলোর বাইরেও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং সেই জন্য সবাই বাংলাদেশকে কাছে টানতে চাচ্ছে। অমীমাংসিত বিষয়গুলো রয়ে গেছে, যেগুলো আমরা অনেকদিন ধরে আলাপ করছি কিন্তু মীমাংসায় পৌঁছতে পারছি না। যেমন পানি বন্টন, মূলত বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন। সেখানে মাননীয় নিশ্চয়ই প্রধানমন্ত্রী মোদীকে স্মরণ করিয়ে দিবেন যে তিনি বলেছিলেন যে ওনাদের 2 জনের শাসনামলে এই চুক্তি স্বাক্ষরিত হবে। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলছেন, তিস্তা ইস্যুতে উল্লেখযোগ্য আলোচনা হতে পারে এ সফরে। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাপিয়ে আঞ্চলিক অংশীদারিত্বে জোর দেবে 2 সরকার। তিস্তা চুক্তি হয়নি, এটা ঘটনা, এটা নিয়ে বাংলাদেশ খুবই তাদের একটা সবসময় একটা দুঃখ, আশঙ্কা সবই আছে এটা নিয়ে। আর আমি সেটা বিশ্বাস করি যে তিস্তার চুক্তি করার একটা জায়গা নিশ্চয়ই আছে, করতে হবে। আর যেটা আমি সবসময় কথা বলি, বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়া বাংলাদেশ না বায়োল্যাটারাল থেকে এখন রিজনাল পার্টনারশিপে এগোচ্ছে। দিল্লি সফর শেষে জুলাইয়ের 2য় সপ্তাহে চীন সফরে যাওয়ার কথা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। উত্তরের অন্যতম নদী তিস্তা রক্ষার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 108 কিলোমিটার নদী খনন করে 10 মিটার গভীর করা হবে। 2 ধারে 173 কিলোমিটার তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বানানো হবে স্যাটেলাইট শহর। বালু সরিয়ে উদ্ধার করা হবে কৃষি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হবে, ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। আব্দুর রশিদ শাহের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তিস্তা নদী বয়ে গেছে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে। শুষ্ক মৌসুমে দুধু বালুচরে পরিণত হয় এই নদী, আর বর্ষায় রাক্ষসী রূপে শুধু ভাঙনের সৃষ্টি করে না, বন্যায় প্লাবিত হয় উত্তরের 5 জেলা। আমার বাড়িটি 7 বার ভাঙা হয়েছে, তাহলে আমি মানুষটা কি থাকতে পারি? এরকম হাজারো মানুষ আছে এই তিস্তা বাড়িতে আমরা ক্ষয়ক্ষতি হয়েছি। আনাচা কানাচে ঘর বাড়ি করে আছি, এখানে মনে করেন যে আমরা জমি টমি দিয়ে নিঃস্ব হয়ে গেছি। এই পিছন পাশে শুধু বালু আর বালু। এই পানির অভাবে এখানে অনেক জমি, একর জমি, হাজার একর জমি পতিত থাকে। নদী খনন করলে আমাদের সুবিধা হইতো, আমরা কৃষি মানুষ। বর্ষা আসলে এমন পানি হয় যে পানিতে মানুষের জমি জায়গা ভাঙচুর করে আবাদ বসত নষ্ট করে ফেলায়, ঘর বাড়ি নষ্ট করে ফেলায়। এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনার নকশায় 108 কিলোমিটার নদী খনন করা হবে 10 মিটার গভীর করে। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে। 2 ধারে 173 কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ ও চর খনন করে তৈরি করা হবে স্যাটেলাইট শহর। বালু সরিয়ে কৃষি জমিতে চাষের ব্যবস্থা করা হবে। এছাড়াও সেনা ক্যাম্প ও পর্যটন কেন্দ্র তৈরি সহ নেওয়া হয়েছে বিশদ উন্নয়ন পরিকল্পনা। এটা খনন করে কৃত উত্তোলিত বালি দ্বারা ভূমি পুনরুদ্ধার, পাশাপাশি যেগুলো ভাঙন প্রবণ এলাকাগুলো আছে সেগুলো নদী শাসন এবং উদ্ধারকৃত ভূমিতে পরিকল্পিত কৃষি ইন্ডাস্ট্রি পরিকল্পিতভাবে গড়ে তুলে সার্বিক একটি অর্থনৈতিক উন্নয়ন সাধন করা, এটা হলো প্রকল্পের মূল উদ্দেশ্য।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন সহ মোট 1,13,000 কোটি টাকার সম্পদ পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমার ও আরাকান আর্মিকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যাতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে আর গুলি না চালায়, তা না হলে বাংলাদেশও পাল্টা গুলি চালাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা ভুল করে বিজেপির ওপরও গুলি করেছিল, তাদের সেটা জানানো হয়েছে। মন্ত্রী জানান, টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বাংলাদেশের এলাকায় নাফ নদী কিছুটা নাব্যতা হারিয়েছে, তাই সেখান দিয়ে দেশের নৌযান চলাচল করতে পারে না, মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয়, যে কারণে এই বিপত্তি ঘটেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরা মাঝে মাঝে ভুল করে আমাদের পুলিশের আমাদের টহল বিজিবির উপরে ফায়ার ওপেন করেছিল, তাদেরকে আমরা জানিয়েছি। তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায় সেই রকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ উড়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না। মায়ানমার আর্মি কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়েছেন 2 বাংলাদেশি যুবক। কয়েকদিনের ব্যবধানে কলকাতার মার্কুইজ স্ট্রিট অঞ্চলে নিখোঁজ হয়েছেন তারা। গেল 18 জুন মা বাবার সঙ্গে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন পাবনার বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন। 19 জুন রাতেই হঠাৎ হোটেল থেকে দেলোয়ার উধাও হয়ে যান। পরে 20 জুন রাতে পরিবারের পক্ষ থেকে কলকাতা পার্ক স্ট্রিট থানায় ডায়েরি করা হয়। মার্কুইজ স্ট্রিটের প্যারামাউন্ট হোটেলে ঘটনাটি ঘটেছে। এর আগে একইভাবে গেল 24 মে চিকিৎসা করাতে কলকাতায় এসে আরও এক বাংলাদেশি যুবক নিখোঁজ হন। রাজশাহী জেলার রাজপাড়া লক্ষ্মীপুরের বাসিন্দা মোহাম্মদ শেহাবুল ইসলাম শেহাব মা বাবার সঙ্গে মানসিক রোগের চিকিৎসা করাতে এসেছিলেন, তার নামেও লালবাজার থানায় ডায়েরি করা হয়েছে। 2 যুবকের নিখোঁজের ঘটনার কোনোটি পুলিশ সুরাহা করতে পারেনি। কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সব ঘটনাই পুলিশকে জানিয়েছেন। 20 জুন ছিল বিশ্ব শরণার্থী দিবস। উদ্বাস্তু বা শরণার্থীদের অধিকার, তাদের প্রয়োজনীয় চাহিদা, নিপীড়ন, অত্যাচার ও দুর্দশার বিষয়গুলোকে আলোচনায় রাখতে 2001 সাল থেকে প্রতি বছর 20 জুন বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। চলমান যুদ্ধ, সংঘাত ও জলবায়ু সংকটে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের গেল বছরের তথ্যানুযায়ী বিশ্বে প্রতি 77 জনের মধ্যে 1 জন শরণার্থী। যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, চরমপন্থা সহ নানা কারণে গেল 1 দশক ধরে প্রতি বছর বেড়ে চলেছে এ সংখ্যা। দারিদ্র্য, দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্য সংকটও এর কারণ হিসেবে চিহ্নিত করেছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। চলমান যুদ্ধ, সংঘাত ও জলবায়ু সংকটে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। চলতি বছরের হিসেব অনুযায়ী বিশ্বের সমস্ত শরণার্থীর প্রায় 3/4 এসেছে সিরিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইউক্রেন এবং ফিলিস্তিন, এই 5 দেশ থেকে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের জেরে প্রায় 13 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশও, যা নিয়ে দীর্ঘদিনের আলোচনাতেও মিলছে না সমাধান। নিবির আমিন, নিউজ 24। তীব্র গরমে চলতি বছর সৌদি আরবে হজযাত্রীদের প্রাণহানির সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। মৃতদের মধ্যে বাংলাদেশের 30 জন হজযাত্রী রয়েছেন। ফ্রান্স 24 জানায়, সৌদির সরকারি প্রশাসন মক্কার বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি মৃত হজযাত্রীদের সংখ্যাগত ওই টালি করেছে। হজ পালনের সময় নিহতদের তালিকায় বৃহস্পতিবার নতুন করে মিশরের আরও 58 হজযাত্রীর নাম যুক্ত হয়। প্রাণ হারানো সহস্রাধিক যাত্রীর মধ্যে কেবল মিশরের নাগরিক আছেন 658 জন। এদিকে হজ শেষে সকালে প্রথম ফ্লাইট ঢাকায় আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং একনিষ্ঠ কর্মী আনুষ্ঠানিকভাবে ভেনিস শাখার যোগদান করায় ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। স্থানীয় ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের হলরুমে ভেনিস শাখা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম সোয়াল এর সভাপতিত্বে প্রধান সম্পাদক
সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় আয়োজন করা হয় আলোচনা সভার। প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু, সারোয়ার হোসেন সহ আরও অনেকে। আগামী 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাজ্যের লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে 5 গুণীকে সংবর্ধনা দিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। গেল মঙ্গলবার বিকেল 7টায় রয়্যাল ভিক্টোরিয়া ডকের ক্রাউন প্লাজা হোটেলের হল রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিসিসিআই এর সভাপতি সাইদুর রহমান রানু, বিসি এর সভাপতি অলি খান বেলাল, বিসিসিআই এর ট্রেজারার আতাউর রহমান কুটিকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবাসী নিউজ 24 নিচ্ছে বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে উত্তরাঞ্চলে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদী সহ 16টি নদীর পানি বেড়েই চলেছে। স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বানের জলে বিপর্যস্ত এখন সিলেটের জনজীবন। প্রতিনিয়ত পানি বাড়তে থাকায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। রাস্তা পারাপারের সময় মৌলভীবাজারে বন্যার তোড়ে ভেসে গিয়ে মারা গেছে হৃদয় ও সাদি নামে 2 শিশু। সিলেটে গত 24 ঘন্টায় বৃষ্টি কিছুটা কমলেও এখনো 2 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ। আগে এরকম টানা বৃষ্টি একদিন দিলেও এরকম পানি জমছে না কোনো সময়। এখন ওই যে জায়গায় জায়গায় মনোকা বন্ধ আছে আর ড্রেনও আবর্জনা ফালাইয়া বড় বড় ড্রেন ভরে গেছে। বন্যা কবলিত অনেক এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তা পাচ্ছে না, এমন অভিযোগও রয়েছে দুর্গতদের। কেউ জিজ্ঞেস না যে আপনি কিভাবে আছে। একই চিত্র সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী লাখো মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, মাদ্রাসা, ফসলি জমিন অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। ঘরের মধ্যে এখনো হাঁটু পানি, কোমর পানি, কিন্তু ফ্ল্যাটের থাকিতে এই যে রিক্সা চালাইতে চলছে শহরের মধ্যে পানি। 37টি ইউনিয়নের মধ্যে প্রায় 2 লক্ষের উপর লোকজন পানিবন্দী আছে। এই পর্যন্ত প্রায় 600-র মতো লোকজন আশ্রয় কেন্দ্রে উঠেছে। সিলেটে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এবার বন্যার সময় আমরা দেখবো, বর্ষার সময় যে আটকে যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এটা হচ্ছে সুরমা নদীতে কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে। এগুলোকে আমরা ড্রেজিং এর আওতায় আমরা আনতেছি। প্রতিকূল অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে সিলেট অঞ্চলের সব পর্যটন কেন্দ্র। এদিকে উত্তরাঞ্চলে লালমনিরহাট ও কুড়িগ্রামের তিস্তার পানি বিপদসীমার উপরে বইছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। নেত্রকোনারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক চায় আওয়ামী লীগ, এমনটা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। সরকারের সীমাহীন উদাসীনতার কারণেই সিলেটে বন্যা পরিস্থিতি ধ্বংসাত্মক হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, উন্নয়নের নামে একের পর এক বাঁধ নির্মাণ করাতেই এই ভোগান্তি। বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। কি হচ্ছে দেশে এ নিয়ে তাদের কোনো কথা নেই। তারা ভারতে যাবে, কি করবে, আবার যে কত গোপন চুক্তি করবে, এটা নিয়েই বোধহয় সলা পরামর্শ করছেন। আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করার দাবি জানান তিনি আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগের পরিমার্জন প্রয়োজন। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেন, আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে ওঠায় জনগণের হয়রানি বাড়ছে। আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছেন এবং তাতে জনগণের হয়রানি বাড়ছে। এই অল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ আমলাদের জন্য সারা আমলাতন্ত্র বদনামের ভাগিদার হচ্ছে। আগামী রবিবার দুদকে হাজির হতেই হবে সাবেক আইজিপি বেনজির আহমেদকে। আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বেনজির আহমেদের বিরুদ্ধে আরও অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। গেল 28শে মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে বেনজিরকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু দুদক কার্যালয়ে আবেদনের পর আরও 15 দিনের সময় দিয়ে 23শে জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর বাঙালির অধিকার আদায়ে মুসলিম লীগের বাইরে একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন বোধ করেন তৎকালীন নেতারা। এরপর অল্প সময়ের ব্যবধানে জন্ম নেয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ আর আওয়ামী মুসলিম লীগ নামে দুটি সংগঠন। 1949 সালে 23শে জুন রোজ গার্ডেনে আত্মপ্রকাশের পর থেকেই মুসলিম ছেড়ে আসা নেতাদের এই দলটি সময়ের ব্যবধানে অসাম্প্রদায়িক চেতনায় গণমানুষের দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হয়ে ওঠে। আওয়ামী লীগের 75 বছরের ইতিহাস নিয়ে নিউজ 24-এর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম দিনে দেখুন জয়দেব দাসের প্রতিবেদন। 47-এ দেশভাগের পর 48-এ ভাষার দাবিতে বাঙালির যে ঐক্য তৈরি হয় তার পূর্ণাঙ্গ প্রথম রাজনৈতিক বহিঃপ্রকাশ 1949-এর 23শে জুন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক করে পুরান ঢাকার রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই সংগঠনে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় তরুণ নেতা কারাবন্দী শেখ মুজিবুর রহমানকে। বাঙালির অধিকার আদায়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলন থেকে জন্ম নেয়া দলটি 1955 সালে ধর্মনিরপেক্ষতার চর্চায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নাম ধারণ করে। পাকিস্তানের অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল মুসলিম লীগ থেকে বের হয়ে কেন নতুন দল গঠন করতে হয়েছে, এমন প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 49 সালে আওয়ামী লীগের জন্মটা বলবো যে এই যে একটা বিরূপ পরিবেশে তখন আমরা দেখব কি যে পাকিস্তানের যে বিষময় যে দর্শন এবং দ্বিজাতি তত্ত্ব, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক নীতি নির্ধারণ করা, এই সব কিছুর মোকাবেলা করার পরিস্থিতি তখন খুবই বিরূপ ছিল। এই বিশ্লেষকরা জানান, 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্টের নির্বাচনে বিজয়, 66-র 6 দফা আর 69-এর গণ অভ্যুত্থানের পথ ধরে 70-এর নির্বাচনে ভূমিধস বিজয় আসে। ফলে 70-এর নির্বাচনটা বলা যায় যে আওয়ামী লীগের একটা একটা সাফল্যের একটা শৃঙ্গ স্পর্শ করলো, কিন্তু এর পেছনে কিন্তু যেই চিন্তা, যেই ভাবাদর্শ কাজ করেছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। ফলে এই গণতান্ত্রিকভাবে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে যেই জায়গায় নিয়ে এলেন সেটাই কিন্তু তাকে বৈধতা দিল। বলা যায় যে শাসনতান্ত্রিক বৈধতা তিনি নিয়ে নিলেন। আওয়ামী লীগ জাতিকে 23 বছর ধরে ধাপে ধাপে ঐক্যবদ্ধ করে 71-এ চূড়ান্ত যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে। এর জন্য তরুণ নেতা শেখ মুজিব সংগঠনকে দিনে দিনে তৈরি করেছেন। ফলে এই দলের নেতৃত্বে বাঙালি যুদ্ধ করে স্বাধীন ভূখণ্ড আর গর্বের পতাকা অর্জন করেছে। 71 যদি আমরা ধরি, আওয়ামী লীগ এমন একটা দল যার জন্মই হয়েছিল এই ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের জন্য। এটা কিন্তু প্রথম দিন থেকেই তার কার্যকলাপে স্পষ্ট। সবাই যে এই লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল তা না। দৃঢ় সংকল্পবদ্ধ যিনি ছিলেন শেখ মুজিবুর রহমান, ওনার বয়স যখন 32, তিনি ওনার প্রায় দ্বিগুণ বয়সী ওনার রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দী সাহেবকে চিঠি লিখছেন, আমার জন্য চিন্তা করবেন না, আই হ্যাভ বর্ন টু সাফার। আমার জন্মই হয়েছে কষ্ট সহ্য করার জন্য। কষ্টটা কেন সহ্য করবেন? এই ভূখণ্ডের মানুষকে মুক্তি দিতে হবে।
তবে গণমানুষের জন্য অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে প্রতিষ্ঠিত দলটির জন্ম থেকে এখনো প্রেরণার মূল শক্তি দেশের মানুষ বলেই মনে করেন বিশ্লেষকরা। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।